বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। খসড়া অভিযোগপত্র প্রস্তুত করায় দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারির তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অভিযোগপত্রটি আইনি মতামতের জন্য ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে সিআইডি। প্রায় এক দশক ধরে আলোচিত এই মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। প্রায় এক যুগ পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার নতুন মোড়। দীর্ঘ তদন্ত শেষে দেশে বিদেশে বহুল আলোচিত এই মামলায় ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। অভিযুক্তদের তালিকায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর ডক্টর আতিউর রহমান, আনিস এ খান, এ কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এম আসাদুজ্জামান, মিসবাউল হক, আবুল কাশেম সহ ১০ জন। এছাড়া রিজার্ভ চুরির গন্তব্য দেশ ফিলিপাইনের ৩৬ জন, শ্রীলঙ্কার ৮ জন সহ ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। যেমন ইমেলে যখন ম্যালওয়্যারটা আসছে, ম্যালওয়্যারটা আসার পরে ইমেলে ম্যালওয়্যার আসছে, অ্যাটাচমেন্টটা কেন আবার ইমেলও আসছে, স্যার আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউর এস্টিমড অর্গানাইজেশন। এখন উনি বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার, আসাদুজ্জামানকে যে ইমেলটা করলো উনি আবার সেই ইমেলের রিপ্লাইটা দিল। হ্যাঁ, এইটা তো জাস্টিফাইড না। এই জন্য দেখা গেছে যে আসাদুজ্জামানকে আমরা রাখছি। এখন প্যারালালি আরো ৩ জন ইমেল খুলছে। তাহলে আপনি আমাকে বলেন যে ইমেল খুলে ইমেলের রিপ্লাই দিচ্ছে তাকে যদি আমি চার্জশিটে নাম রাখি, তাহলে আরো ২ জন যারা ইমেল ওপেন করছে তাদেরকে আমার রাখা উচিত না? প্রায় ১৫০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক সহযোগিতায় সংগ্রহ করা তথ্য প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং অর্থ পাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ। মামলার প্রমাণ হিসেবে যুক্ত করা হয়েছে প্রায় ১০,০০০ পৃষ্ঠার নথিপত্র। পৃথিবীতে শুধু বাংলাদেশের ব্যাংকের নয়, যে কোনো আভ্যন্তরীণ ব্যাংকগুলোতে দেখা গিয়েছে সিঙ্গেল ছোটখাটো যে কোনো অ্যাটাকের পিছনে ইনসাইডার জড়িত থাকে। তো সুতরাং আভ্যন্তরীণ লোকের সাহায্য ছাড়া, ভুল ছাড়া হ্যাকাররা কখনো এটা অ্যাক্সেস দিতে পারে না। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ঘটনাটি জানার পরও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। পরের ঘটনার প্রায় ৪০ দিন পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকেই তদন্ত শুরু করে সিআইডি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন সময় বাংলাদেশি অভিযুক্তদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত অব্যাহত রাখার কারণে কয়েকজন তদন্ত কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যখন আমরা দেখতে চেয়েছি যে সিসি ক্যামেরাতে দেখতে চাই যে হ্যাকিংটা হলো কি করে, ওই তারিখে, সুনির্দিষ্ট তারিখে হ্যাকিংটা কিভাবে হলো আমরা দেখতে চাই, যে কেউ ছিল না, হ্যাকিং ট্রান্সফার অটোমেটিক হয়ে গিয়েছে কথিত ম্যালওয়্যার দিয়ে। তারা কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় সিসি ক্যামেরার কোনো ফুটেজ দিতে পারেনি এবং হার্ড ড্রাইভও দিতে পারেনি। যখন হার্ড ড্রাইভ বা সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছিল না, ১৬ সালের কথা আমার স্পষ্ট মনে আছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে এটা আভ্যন্তরীণ ব্যক্তি যোগসাজগ রয়েছে, কোনো কিছুটা হাইড করতে চাইছে। তদন্ত কর্মকর্তা জানান, খুব দ্রুতই রিজার্ভ চুরির মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। আমাদের দিক থেকে আমরা রেকর্ডপত্র ভিত্তিক আমরা যাচাই বাছাই করে যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে আমরা তাদের ম্যাটারেই আমরা চিন্তা করছি। তো শেষ পর্যায়ে আমরা আমাদের তো চেষ্টা থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা শুধু দেশের আর্থিক খাত নয়, বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় এক দশক পর তদন্ত শেষ করে অভিযোগপত্র প্রস্তুত হওয়ার ঘটনাটি একটি কিনারা হবে বলে প্রত্যাশা করছে সবাই। মহিম মিজান, ৭১, ঢাকা।